তো আমাদের মাধ্যমিক স্কুলটা হচ্ছে আসলে একটা বেওয়ারিশ লাশের মতো। এর কোনো অভিভাবক নাই, যে আসলে এর যে শিক্ষক সংগঠন থাকে তারাও মাধ্যমিক স্কুলের থাকেন না, যারা সকল অধ্যক্ষরা থাকেন হচ্ছে সব নেতা। বিধায় স্কুলগুলোর কি সমস্যা সেগুলো তারা জানেন না, এবং তারা যেগুলো বলেন এসে সেগুলো আমরা শুনে আসলে আমরা শিক্ষকরা মুচকি হাসা ছাড়া কোনো কাজ নেই আমাদের। যা আমাদের সমস্যাগুলো তৃণমূল থেকে আসে না, এবং এটা নিয়ে যারা কাজ করেন বেশিরভাগ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করেন। বিধায় তাদের ছেলেমেয়েরা আবার এই সাধারণ তারা স্কুলে পড়েন না। বিধায় ওই স্কুলগুলোতে কি পড়ানো হয় সেটা সম্পর্কে তাদের বেশিরভাগের ধারণা থাকে না। মানে এমন একটি অবস্থার মধ্যেই আমাদের এই সাধারণ দ্বারা যে স্কুল সেগুলো চলছে। আমাদের সমস্যার কোনো অন্ত নাই, জানানোর কোনো জায়গা নাই, আমাদের কোনো প্রতিনিধি নাই। আর সরকার যে সকল সিদ্ধান্ত দেয় সেগুলো আমরা শুধু মানে আপনাদের একটা উদাহরণ দেই। সম্প্রতি সরকার ঘোষণা করেছেন প্রত্যেকটা বিদ্যালয়ে একটা অ্যাডহক কমিটি হবে 6 মাসের জন্য। তো সেখানে মানে থাকবেন হচ্ছেন একজন সভাপতি, একজন শিক্ষক প্রতিনিধি, একজন অভিভাবক প্রতিনিধি। তো এখন ওখানে বলা আছে যে শিক্ষক প্রতিনিধি নির্ধারণ করবেন, ধরে নেন যে শিক্ষা কর্মকর্তা বা ইওনো সাহেব বা ডিসি সাহেব। আপনারা বলেন ইওনো সাহেব কি চিনেন এত ওই স্কুলের শিক্ষক কারা আছে, কাকে বানাবে? উনি কি বা ওই কর্মকর্তা কি চেনেন ওইখানে 1000 স্কুলের স্টুডেন্টের অভিভাবক আছে, কোন অভিভাবক প্রতিনিধিকে তিনি অভিভাবক প্রতিনিধি বানাবেন? তো এই ধরনের অবাস্তব কর্মকাণ্ড আসলে দিবেন তো হেডমাস্টার সভাপতি 3টা নাম দিবেন, অভিভাবক শিক্ষক প্রতিনিধি 2টা বা 3টা নাম দিবেন, অথবা দিবেন হচ্ছে 5 জন অভিভাবকের নাম দিবেন। তাহলে ওখানে লিখে দিলেই তো হয় যে প্রধান শিক্ষক নাম প্রস্তাব করবেন, সেখান থেকে একজন তারা দিবেন। মানে একটা মিথ্যা কথা সারা বাংলাদেশে সরকারি একটা সিস্টেম করে দেয়, মিথ্যা একটা সিস্টেম। তারপর হচ্ছে মানে এখনকার অবস্থাটা আপনাদের একটু জানাই। ইতোমধ্যে কোন স্কুলের কে সভাপতি হবে অ্যাডহক কমিটি, রাজনৈতিক দলগুলো থেকে নাম পাঠানো হয়ে গেছে। তারা নির্ধারণ করে দিয়েছেন এই স্কুলের সভাপতি তার নাম দিতে হবে। একটা ছোট্ট ঘটনা শুনেন। একজন প্রধান শিক্ষকের সাথে কথা হলো, উনি খুব ভীত সন্ত্রস্ত, কারণ ওনার এলাকার ঢাকা শহরের 20 জন টপ 13 যিনি আছেন তাদের মধ্যে একজন সম্প্রতি ছাড়া পেয়েছেন। তিনি একটা তালিকা দিয়েছেন, মানে তার শালা বা সম্বন্ধীকে ওই স্কুলের সভাপতি বানাতে হবে। আবার একই সাথে আরেকটা তালিকা এসেছে বড় রাজনৈতিক দল থেকে যে অমুককে সভাপতির নাম বাদ দিতে হবে। এখন হেডমাস্টার আছে বিপদে যে সে কার নাম দিবে। মানে অলরেডি এগুলো বুকিং হয়ে গেছে, মানে আগামী নির্বাচন কিভাবে হবে। এবং ইতোমধ্যে এই দৈনিক শিক্ষা খবর দেখলাম, ওনারা তো আপনারা খবর দেখলে আপনারা পান, আমরা আগের থেকেই জানি যে অলরেডি সকল স্কুলে টাকা পয়সা লেনদেন হয়ে গেছে। কোন গাইড, কোন কি পাঠ্য হবে না হবে, এগুলোর যে সিন্ডিকেট সেগুলোর শুধু নাম পাল্টাইছে। আগে শেখ হাসিনার সিন্ডিকেট ছিল বা তার মন্ত্রী এমপিদের সিন্ডিকেট ছিল, এখন আবার আরেকজনের হয়েছে, এবং তারাও সেটার সাথে যুক্ত। তারা তাদের উস্তাদ বা এখন শিষ্য হয়েছে, নেই আর কিছু না। যাই হোক, আর আমার একাডেমিক দিকে যে এই সমস্যাগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যেই মাধ্যমিক শিক্ষায় ইংরেজি এবং বাংলা যাতে কেউ শিখতে না পারে সেই সিস্টেম রাখা হয়েছে। মানে আমরা গোড়ায় হাত দিই না, যে আমাদের যে শিক্ষক প্যাটার্ন আছে বা জনবল কাঠামো আছে, সেখানে মাধ্যমিক স্কুলে একটা শাখায় যদি আপনার একটা শাখায় একজন বাংলার শিক্ষক থাকবেন এবং একজন ইংরেজি শিক্ষক থাকবেন। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার ক্লাস হচ্ছে 6, 7, 8, 9, 10, 5টা ক্লাস। তাহলে একজন ইংরেজি শিক্ষক, তার ইংরেজি প্রথম পত্র আছে, ইংরেজি দ্বিতীয় পত্র আছে, 10টা ক্লাস। তাহলে উনি কি একদিনে 10টা ক্লাস নিতে পারবেন? তার মানে উনি সর্বোচ্চ 5টা ক্লাস নিতে পারবেন, সর্বোচ্চ যদি নেন। তো বাকি 5টা ক্লাস কে নিবে? বাকি 5টা ক্লাস আমার সিস্টেমই বলে দিচ্ছে, সেখানে সামাজিক বিজ্ঞানের শিক্ষক নেবেন, সেখানে যে বেকার আছে গণিতের শিক্ষক সে নেবেন, যে যার ক্লাস নাই বিজ্ঞানের শিক্ষক সে নেবেন। তাহলে সেই 5টা ক্লাসে কি ইংরেজি শেখা হবে? বা সেই বাংলার ক্ষেত্রে ঠিক সেম, যে বাংলাতেও এই সিস্টেমটা রাখা হয়েছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। তাহলে শিক্ষক সংখ্যা তো ডবল লাগবে, আপনি দিলেন একজন শিক্ষক। মানে এই সিস্টেমে আমাদের, সেই জন্য আমাদের এই মাধ্যমিক স্কুলের ইংরেজি বাংলা কোনোটাই শেখা হয় না। দোষটা দিয়ে আমরা শিক্ষকরা পড়ায় না।
পড়াবে কিভাবে? যে পড়াচ্ছে তার তো এটা সাবজেক্ট না। তারপর হচ্ছে গত কারিকুলামের যে মানে যেটা বাতিল 2021 সালে যে কারিকুলামটা, সেটার হচ্ছে বড় সমস্যা হচ্ছে 100% অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ কার্যক্রম ছিল। আর 2012 সালের যে কারিকুলামটা, যেটা আবার সরকার চালু করতে বললেন, সেটার বিপত্তি হচ্ছে সেখানে 1%ও অভিজ্ঞতা ভিত্তিক কার্যক্রম নাই। সেই জন্য আমার কাছে মনে হয় যে এই 12 সালের কারিকুলামে অনেক সমস্যা আছে। তো সেই সমস্যাগুলোর মধ্যে এখানে অভিজ্ঞতা ভিত্তিক কিছুটা কার্যক্রম আনা তো প্রয়োজন। যে একটা ক্লাসে শিক্ষক একটা কুইজ কম্পিটিশন করবেন, সেটা করারও সুযোগ ছিল নাই। কারণ কি, কুইজ করলে বাচ্চারা আনন্দে হাত তুলবে, চিৎকার দিবে, এসে হেডমাস্টার বলে আপনি ক্লাস নিয়ন্ত্রণ করতে পারেন না কেন, মানে ওই সিস্টেমটার মধ্যে নাই। সেই জন্য অভিজ্ঞতা ভিত্তিক কার্যক্রম কিছু এখানে ঢোকানো প্রয়োজন। আর একটু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা যেটা আছে, এটা নামেই ব্যবহারিক, শুধুমাত্র 25-25 পাওয়ার ব্যবহারিক। আমাদের আমলে ক্লাসে আমরা ক্লাস করতাম, সেটা আবার দেখাইতে হইতো, তারপরে খাতা করতাম, পরীক্ষায় গিয়ে দেখাইতো, নানান কার্যক্রম করে হইতো। এখন সিস্টেমটাই এমন, স্যারের ব্যবহারিক ক্লাস করানোর কোনো প্রয়োজন নাই। আমি 2011 সালে এই বিভক্তি ছিল ঢোকার পরে কৃষি শিক্ষায় আপনার ছিল যে কিছু বিষয় দেওয়া থাকতো, সেটা বাচ্চারা সেটা দেখে শনাক্তকরণ করতো এবং বৈশিষ্ট্য লিখতো। সিস্টেমটা এমন করেছে শনাক্তকরণ তুলে দিয়েছে। শনাক্তকরণ যদি তুলে দেয়, তাহলে শিক্ষকের শেখানো দরকার কি আর ছাত্রের শেখানো দরকার কি? কারণ তার তো কিছু করা লাগবে না, সে একটা মুখস্থ বিদ্যাকেই লিখবে। আর এখন মুখস্থ লিখতে হয় না, পরীক্ষার মধ্যে সব দেখে দেখে লেখো। ব্যবহারিক পরীক্ষার যেটা না দেখে লেখার কথা, এটা হচ্ছে আমি 99.99% পরীক্ষা কেন্দ্রের কথা বলছি। সবাই দেখে দেখে লেখে এবং সবাইকে একটা স্কুল থেকে তালিকা দিয়ে দেওয়া হয় যে তাকে আমার এই ছাত্রগুলিকে 25 দিয়ে দিয়েন, এদেরকে 24 দিয়েন, মানে এই ধরনের ব্যবস্থা। এরপরে আমি এই ব্যবস্থার পর আমি আরেকটু খবর নিলাম যে আসলে কেন এমন হচ্ছে। এগুলো প্রশ্নের সমস্যা, 2 হচ্ছে আপনার ওই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষক সংকট। যেখানে 5টা বা 7টা স্কুল পরীক্ষা দিচ্ছে, যেখানে কতগুলো সাবজেক্ট, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হস্থ্য, এতগুলো সাবজেক্ট, সেখানে আপনি পরীক্ষক দিলেন 2 জন। এই লোকরাই সবগুলো পরীক্ষা নিবে, সেটা কিভাবে সম্ভব? তাহলে তো তার কোনো উপায় নাই। তখন আমরা যারা বাইরে থেকে যাই, তাদেরকে বলে স্যার একটু সাহায্য করেন। তখন আমরা এই ছাত্রদের মৌখিক পরীক্ষা নিব না, ওগুলো নিব, তখন ওইরকমই দেখে লেখো, বাবা যেটা খুশি সেটা লেখো। আর তখন এই ফর্মালিটিস মেনটেন করতে করতে সময় শেষ হয়ে যায়। তো সেই জন্য এই ব্যবহারিক বিষয়টাকে কার্যকর করা খুব জরুরি। আর একই সাথে 6ষ্ঠ, 7ম, 8মে বিজ্ঞান, কৃষি শিক্ষা, তারপর ICT, এগুলোতে ব্যবহারিকগুলো প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা করা এবং কার্যকর করা, এটা খুব গুরুত্বপূর্ণ। নইলে আমাদের অভিজ্ঞতা ভিত্তিক যে শিক্ষণটা, সেটা হবে না। তারপর হচ্ছে গতবার যেই সারা বাংলাদেশে তো একটা স্কুলে একটাই ছাত্রকে মূল্যায়ন করতে পারে নাই, এইবারও কিন্তু আমরা ওই অবস্থায় আছি। কারণ কি, সরকার আমাকে সিদ্ধান্ত দেয় নাই, আমরা রেজাল্ট কার্ড ছাপাইতে পারতেছি না যে রেজাল্টটা কোন পদ্ধতিতে হবে। স্কুলের কিন্তু সামর্থ্য খুব কম, ঢাকা শহর নিয়ে চিন্তা করলে হবে না, সারা বাংলাদেশের কথা ভাবতে হবে স্কুলগুলো। যে আপনি আজকে একটা বলবেন 2000 রেজাল্ট কার্ড ছাপাবে, কালকে আরেকটা বলবেন আরেকটা ছাপাবে, এটা স্কুলের সামর্থ্য নাই। আমরা এখন রেজাল্ট কার্ড ছাপাইতে পারতেছি না, যে কোন প্রক্রিয়ায় রেজাল্টটা দিব না ছাপাই, এখন ফটোকপি করে দিতে হচ্ছে রেজাল্টগুলো, মানে শিক্ষার মান যেভাবে ধস নামে আর কি। তো এইভাবে না ওইভাবে, আবার আগামী বছর কিভাবে হবে, তো এই সিদ্ধান্তগুলো দেওয়া খুব জরুরি। তারপরে হচ্ছে ক্লাস রুটিন। সরকার শুধুমাত্র আমাদেরকে ক্লাস সংখ্যা দিয়ে দিবে, যে আপনার গণিতের এতটা ক্লাস সপ্তাহে, এটা করাবেন। সরকার গতবার কি করলো, যে রুটিন দিয়ে দিল, যে প্রথম ক্লাসে 6 বিজ্ঞান, এইখানে আবার আজকে আছে শনিবারে, কালকে আছে আবার বুধবারে, পরের দিন আছে 7ম ক্লাসে। এবার একটা তখন আমি নিজে মনে রাখতে পারি না যে আমি ওই ক্লাসে কখন যাব। আর আমরা করলে করি কি, যে সপ্তাহের প্রথম ক্লাসটা গণিত থাকবে, ঠিক আছে, এটা সপ্তাহের প্রথম 3 দিন, ছাত্রেরও মনে থাকে, আমারও মনে থাকে। এবং দেখা গেলো আমি বিজ্ঞান শিক্ষক, এখন আমাকে 6 বিজ্ঞান দিয়েছেন, এখন আপনি দিলেন কি 6 বিজ্ঞান আজকে এখানে দিলেন, কালকে আবার একই সাথে একই ক্লাসে 2 জায়গায় দিয়ে রাখলেন। আমার স্কুলে বিজ্ঞান শিক্ষক আমি একলাই, তখন আমি কয় ক্লাসে যাব?
তো সেই জন্য এই ধরনের রুটিন দেওয়া যাবে না। রুটিনটা শুধুমাত্র সরকার ক্লাস সংখ্যা দিবে, স্কুল তার সুযোগ সময় মতো শিক্ষকের সংখ্যা অনুযায়ী সেটাকে সাজিয়ে নেবে। আমি এই যে আজকে যে এখানে যে প্রস্তাবটা দিয়েছে ছাত্রফ্রন্ট, এই সব কিছুর সাথে একমত আছি। ভালো লেগেছে ইংরেজি শিক্ষাটাকে বাদ দিতে বলেছেন। একই সাথে আমি বলবো বাংলাদেশের যে সামাজিক আর্থসামাজিক বাস্তবতা, সেই বাস্তবতাকে উপেক্ষা করে, আমাদের অর্থনৈতিক অবস্থাকে উপেক্ষা করে আমরা তো কোনো কিছু করতে পারবো না। সেই বাস্তবতায় আজকে অনেকগুলো শিক্ষাধারা হয়ে গেছে। এটা একটা বাস্তবতা যে আজকে মোটা দাগে ইংরেজি, সাধারণ শিক্ষা এবং এই মাদ্রাসা শিক্ষা হয়েছে। মাদ্রাসার মধ্যে আবার কমই হয়েছে যাদের কোনো মানে পারমিশন লাগে না, গলিতে গলিতে কওমি মাদ্রাসার কোনো ইয়ে নাই, তাদের একটা কওমি শিক্ষা বোর্ড আছে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই সরকারের। তো তাদের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। তারা কি বাংলাদেশে বসবাস করে না অন্য জায়গায় বসবাস করে, সেটা আমার প্রশ্ন। এবং সরকার কেন সেই ব্যবস্থা নিতে পারে না, এবং সেইগুলোকে সমন্বয় করার একটা ব্যাপার আছে। সেখানে শুধুমাত্র তারা আরবি শিখবে, বাংলা ইংরেজি কিছু শিখবে না, তাহলে অদক্ষ জনগোষ্ঠী তৈরি হবে। তো সেইটাকে সমন্বয় করা দরকার এই বাস্তবতায়। এবং আজকেই ছাত্রফ্রন্ট বলেছে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে। আমি নিজে বিজ্ঞান মনস্ক লোক, আমি চাই আজকে থেকে হোক, কিন্তু চাইলেই হবে না। বাংলাদেশের যে বাস্তবতা সেটাকে সমন্বয় করার একটা ব্যাপার আছে। তো সেই সমন্বয় করার ব্যাপারটাকে কিভাবে করা যায় সেই আলোচনাটা করা প্রয়োজন। তারপর হচ্ছে যে 12 সালের প্রশ্ন কাঠামো, সেই প্রশ্ন কাঠামো এখন যেটা সরকার দিয়েছেন, যেহেতু রাকাল ভাইয়ের কথা আমি শুনতে খুব আগ্রহ প্রকাশ করছি, ভাই কিছু কাজ করছেন। আর এই সরকারের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ব্যর্থতার জায়গা ছিল শিক্ষা খাতটা এবং অর্থনৈতিক খাতটা, কিন্তু শিক্ষা নিয়ে কোনো শিক্ষা কমিশন হয়নি। এটা নিয়ে আমি পার্সোনালি হতাশ। এবং আজকে রাকাল ভাইয়ের দু একটা কথা বলে এই জন্য কিছু ইতিবাচক কথা বললাম, নইলে আমি ভেবেছিলাম যে এই কথাটা বলতে চেয়েছিলাম যে ছাত্রফ্রন্টকে এই ধরনের আলোচনা করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আপনারা আলোচনা না করে ওই কওমি মাদ্রাসার মতো রাস্তায় এলাকায় এলাকায় একটা করে বিজ্ঞান মনস্ক একটা শিক্ষাক্রম নিজেরা তৈরি করে ওইভাবে চালু করেন, তাহলে 50 বছর পরে গিয়ে দেবেন একটা ধারা, বিকল্প ধারা তৈরি হবে। নইলে হবে না। সরকার আসলে চায় না। আমি যা দেখি কোনো সরকারই চায় না যে সবাইকে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা আমরা আনি, জাতীয় শিক্ষা ব্যবস্থায় আনি। কিন্তু এখন সেটা যেহেতু, তারপর আমি বলে রাখবো ছাত্রফ্রন্টকে যে ভবিষ্যতে একটা বিকল্প শিক্ষাক্রম নিজেরাই তৈরি করার চিন্তা করেন, নিজেরাই ওই ধরনের রাস্তায় যান, তাহলে একটা বিকল্প ধারা তৈরি হবে। আর যেটা প্রশ্ন কাঠামো দিয়েছে রাকাল ভাই জানেন, তো সেখানে আমি বলবো যে নৈমিত্তিক যেটা রয়েছে ইতিমধ্যে বাতিল হয়েছে, তো 15টা নৈমিত্তিক দিয়েছে, তো সেটাকে একটু কমিয়ে আনা, 10টায় করে নিয়ে আসা। এবং এই যেই প্রশ্ন প্যাটার্নটা আমরা পেয়েছি 6ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত, এই প্যাটার্নটার মধ্যে বাচ্চারা টোটালটা লিখতে পারে না, যতগুলো যে আইটেমগুলো দেওয়া হয়েছে। তো সেখানে আমি মনে করি যে শেষের যে আমাদের উদ্দীপক নির্ভর যেই প্রশ্নগুলো আছে সেখানে 2-1টা কমিয়ে দিলে ভালো হবে, কারণ বাচ্চারা টোটালটা লিখতে পারছে না। তারপর হচ্ছে এখন গত শিক্ষাক্রমের সবচেয়ে খারাপ ছিল সেটা মনে করি না, যেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল জীবন জীবিকা নিয়ে, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, এগুলোর দরকার আছে। কিন্তু ওই সরকার তখন 100 করে 300 নম্বরের প্রশ্ন দিয়ে মানে সাবজেক্ট তৈরি করেছিল। তো আমি মনে করি এই 3টাকে মিলে অন্তত একটা সাবজেক্ট করা যায় কিনা, যে শিল্প, স্বাস্থ্য, জীবন, এই ধরনের কিছু, তাহলে বোধহয় শিক্ষার্থীরা উপকৃত হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের শিক্ষক প্রশিক্ষণের বিএড এবং এমএড আছে, এমএডের কোনো এখন মূল্যায়ন নাই, সেই জন্য দুর্নীতিটা করা আরো সহজ। আগে ছিল প্রধান শিক্ষক যারা হবেন তাদের এমএডটা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, এটা কৌশলে বাদ দেওয়া হয়েছে যাতে যাকে তাকে প্রধান শিক্ষক বানানো যায় এমএড না থাকলে। আর যদি ওই শর্ত থাকে তাহলে সবার কাছ থেকে তো টাকা নেওয়া যাবে না, তাহলে তার এমএড পড়া লাগবে। এখন এইটা নাই, এমএডের কোনো গুরুত্ব নাই, বিধায় কি এবার এমএড করছে না। আর একটা কথা বলবো যে উচ্চশিক্ষায় যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলেন আপনি আর কালকে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা কেমন কথা? আপনার কোনো প্রশিক্ষণ লাগবে না? বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও একটা নতুন যারা থাকেন তাদের একটা প্রশিক্ষণ একাডেমি বা এই ধরনের বিএড এমএড টাইপের একটা প্রশিক্ষণের কোনো কিছু ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি। তারপর হচ্ছে শিক্ষক পরিষদের, আমি শেষ করে দেবো 2 মিনিটের মধ্যেই, ফরিদ তারা দিচ্ছেন। তো 8ম এবং 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা রাখা যাবে না, এটা আমার
12 সালের কারিকুলাম বিধায় আমরা ওটাকে হাজির করলাম, এটা করা যাবে না, শুধু বৃত্তি পরীক্ষা রাখা যেতে পারে। তারপরে হচ্ছে আপনার সরকারি কর্মকর্তা যারা আছেন নবম গ্রেডের, তাদের ছেলে মেয়ে, জনপ্রতিনিধির ছেলে মেয়ে, তাদেরকে অবশ্যই সরকারি স্কুল এবং আপনার হচ্ছে অথবা এমপিভুক্ত স্কুল, যে এখানে তাদের পড়া বাধ্যতামূলক করতে হবে, নইলে আমাদের এই শিক্ষার মান জীবনও উন্নত হবে না। তারপরে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে অনলাইন ভিত্তিক কার্যক্রমগুলো সরকার করে, এটা দিয়ে শিক্ষকদের ঘুম হারাম করে দেয়। এই যে এখন ইএফটি করতে গিয়ে আমার সক্ষমতা নাই আমার সার্ভারের, তাহলে আমি কেন একসাথে 5 লাখ শিক্ষককে 3 দিনে ঢুকতে বলবো? আপনি ভাগ করে দেন, যে ঢাকা অঞ্চল 2-3 দিনে ঢোকেন, তারপরের অঞ্চল আরো 3 দিনে ঢোকেন, এত সমস্যা কি? অথবা না পারলে আপনি এই সার্ভারটাকেই ভাগ করেন, যে ঢাকা অঞ্চলের জন্য একটা সার্ভার করেন, ময়মনসিংহের জন্য একটা আলাদা করেন। এইটা নিয়ে অনলাইন কার্যক্রম করতে গিয়ে শিক্ষকদের মাথা খারাপ। গত বছর রেজাল্ট দিতে পারে নাই, এই যে শেখ হাসিনা যে আমাদের রেজাল্ট দেওয়ার যে সফটওয়্যারটা দিয়েছিল, সব শিক্ষকরা রাত ভরা জাগ না থাকে। তো এই ধরনের এইসব বাদ দিতে হবে। তো এই যে এখনো ইএফটি করতে গিয়ে একই স্কুলগুলো পারেন, আপনি গিয়ে যখন বোঝেন তখন আবার টাইম বাড়ান, তাহলে এই ধরনের অপরিকল্পনা আগে নেন কেন? আপনি যদি জানেন যে 10 দিন আপনি পারবেন না 7 দিনে, আপনি 20 দিন আগের থেকেই নেন, ভাগ করে দেন। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।